ছোট ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ বরাবরই দুর্বল সেটা আরো একবার প্রমাণিত হলো এবং ভালো বোলিং এর এগেইনস্টে বাংলাদেশি ব্যাটাররা যে আসলে খুব একটা ভালো করতে পারে না সেটা আরো একবার প্রমাণিত হলো ভারতের বিপক্ষে এই ম্যাচে। তারপরেও একটা কথা কিন্তু বলাই যায় স্পেশালি সাইফ হাসানের কথা। ৫১ বলে ৬১ রান, ৩ টা ৪, ৫ টা ছক্কা এবং এই রানটা হয়তো টি-টোয়েন্টি ক্রিকেটের তুলনায় একটা ইনিংসের জন্য যথেষ্ট নয় কিংবা ম্যাচ জয়ের জন্য তো অবশ্যই যথেষ্ট নয়। যেহেতু ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ। সুতরাং সাইফ হাসানের রানটা খুব একটা যে কাজে এসেছে সেটাও বোধহয় বলা যায় না। তবে অন্য দিক থেকে বিবেচনা করলে অন্তত সান্ত্বনা রয়েছে। সান্ত্বনার চেয়ে বড় কিছু রয়েছে। এবং এই ফরম্যাটের ক্রিকেটে আমরা যেটা দেখতে পেলাম যে পরপর ২ টো হাফ সেঞ্চুরি এবং ধারাবাহিকতা। যেটার অভাব বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে। আমরা তানজিদ তামিমকে দেখেছি ১ ম্যাচ ভালো খেলে আরেক ম্যাচে গোল্ডেন ডাক মারতে। পারভেজ ইমনকেও দেখেছি ১ ম্যাচ ভালো খেলে ২ ম্যাচ খারাপ খেলতে। জাকের আলী অনেক যে খুব একটা ভালো খেলছেন সেটা বোধহয় এখন আর বলা যায় না। তাওহিদ হৃদয় ১ ইনিংস ভালো খেললেন এবং পরের ইনিংসে এসে কি করলেন তিনি আসলে নিজেই হয়তো বলতে পারবেন না সেই কথা। এরকম টপ অর্ডার ওপেনিং থেকে টপ অর্ডার যেখানেই যান না কেন আসলে ধারাবাহিকতার প্রচন্ড রকমের অভাব বাংলাদেশি ব্যাটারদের মধ্যে। ধারাবাহিকতার কথা যদি বলি এই মুহূর্তে অন্তত সাইফ হাসানের কথা বলাই যায়। উইকেটের চারিপাশে যেভাবে স্ট্রোক খেললেন তিনি এবং বিগ শট গুলো যেভাবে খেললেন তিনি, নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এই ব্যাটার এবং তিনি যে আসলে টিকে থাকতে এসেছেন অনেকদিন পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন এবং সুযোগ পেয়েই তিনি কিন্তু তার কাজটা, তার উপর অর্পিত যে দায়িত্বটা সেটা কিন্তু আসলে করে চলেছেন এবং তাকে বিভিন্ন নম্বরে আসলে পজিশনে তাকে ব্যাট করানো যায় সেটাও আসলে তিনি প্রমাণ করেছেন এবং তিনি যে কতটা আ আ প্রতিদান দিতে এসেছেন এবং প্রতিদান দিতে জানেন সেটা আসলে প্রমাণ করার চেষ্টা করছেন তিনি। এবং সাইফ হাসানের কথাই বোধহয় আলাদা করে বলা যায় এই ম্যাচের জন্য ব্যাটারদের ক্ষেত্রে। এবং একই সাথে বোলারদের কথাও বলতে হয়। ভারতের মতো একটা দল যেখানে ৮ নম্বর পর্যন্ত একদম সলিড ব্যাটার অর্থাৎ ৮ জন ব্যাটার নিয়ে তারা খেলেছে এই ম্যাচে। সঞ্জু স্যামসনের কথা বলেন মানে যদি বলি যে ব্যাটারটা আসলে ওপেনিং এ খেলতে নামে তাকে ৮ নম্বরে নামানো হয়েছে। অর্থাৎ ৮ নম্বরের পজিশনের জন্য পার্ক করে রাখা হয়েছে ব্যাপারটা এরকম। সেই দলটার বিপক্ষে বাংলাদেশের বোলাররা ১৬৮ রানে সেই দলটাকে আটকে দিল। আটকে দিয়ে একটা ভালো অবস্থানেই দাঁড় করালো। বাংলাদেশি ব্যাটারদের জন্য একটা ব্রিথিং স্পেস দিল। কেননা আমরা যেটা দেখতে পেলাম যে ৭০ প্লাস রান করেছিল ভারত পাওয়ার প্লেতে। সেখান থেকে সেই দলটাকে আসলে ১৭০ এর নিচে আটকে রাখা ২০ ওভারে সেটা কিন্তু আসলে চারটি কথা না। দারুণ বল করেছেন রিশাদ হোসেনরা। সেই কথা কিন্তু নিশ্চয়ই বলতেই হয় এবং সাথে মুস্তাফিজ তিনি কিন্তু বরাবরই ভালো করে চলেছেন। বাংলাদেশ আজকে ম্যাচটা জিততে পারেনি ভারতের কাছে। আসলে ভারতের বিপক্ষে যে বাংলাদেশ ম্যাচ জিতবেই সেভাবে কিন্তু আসলে বলা যায় না। এই মুহূর্তে শুধু এশিয়া না বিশ্ব চ্যাম্পিয়ন ভারত টি-২০ ক্রিকেটে। এবং ওই যে একটা কথা বললাম যে ১ থেকে নিয়ে ৮ নম্বর পর্যন্ত সলিড ব্যাটার নিয়ে খেলে থাকেন এবং একেকজন ব্যাটারের স্ট্রাইক রেট দেখলে আসলে বোঝা যায় যে এই মুহূর্তে ভারতের ব্যাটিং লাইন কি পরিমাণ শক্তিশালী। সেই দলটাকে ১৭০ এর নিচে আটকে রেখেছিল বাংলাদেশি বোলাররা। তবে বাংলাদেশি ব্যাটাররা আসলে কাজের কাজ কিছুই করতে পারল না। এই একজন ব্যাটসম্যানের কথাই বলছিলাম, সাইফ হাসান। তিনি আসলে দেখালেন যে ধারাবাহিকভাবে ব্যাট ভালো করা যায়। যদিও কয়েকটা লাইফ পেয়েছেন শেষের দিকে এসে যখন আসলে লাইফ পাওয়ার কথা তার এবং এরকম রিস্কি শট খেলার কথা, তখনই তিনি এই শটগুলো খেলেছেন। এবং তিনি যে শটগুলো খেলেছেন সেগুলো থেকে আসলে বাংলাদেশ উপকৃত হয়েছে কেবল একটা মাত্র জায়গায় যে ১৭ রানের কোটাটা অন্তত পার করতে পেরেছে এবং হারের ব্যবধানটা বাড়িয়েছে। এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি যখন ডমিনেট করার চিন্তাভাবনা করবেন, তার আগে নিজেকে ডমিনেট করতে হয়। অর্থাৎ আমার যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটিটাকে ছাড়িয়ে যেতে হবে। সেটা যদি সেই মানসিকতা যদি আপনার ভেতর না জন্মায় তাহলে আসলে আপনি কিছুই করতে পারবেন না। হারার আগেই হেরে বসে থাকবেন। সাইফ হাসানের কথা আরো একবার বলছিলাম যে, আমরা ধারাবাহিকভাবে ভালো খেলতে দেখছি না ইদানিং বাংলাদেশের ব্যাটসম্যানদের। ওই যে শুরুতেই যে সিরিয়ালটার কথা বললাম যে, অমুক আজকে ভালো খেলে তো কালকে খারাপ খেলে, তমুক আজকে খারাপ খেলে তো কালকে ভালো খেলে এইভাবে। তবে শর্টার ফরম্যাটে যেখানে আসলে ব্যাট চালিয়ে খেলতে হয় তাও আবার ওপেনিং পজিশনে নেমে পরপর ২ ম্যাচে ৫০ প্লাস রান করা এবং একই সাথে ভারতীয় দলের মতো ভারতীয় দলের স্পিনার এবং পেসারদের এগেইনস্ট এ আ হাফ সেঞ্চুরি করে টিকে থাকা এবং সেখানে তেড়ে ফুঁড়ে খেলার মানসিকতা দেখানো সেটা নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক। বাংলাদেশ অন্তত এই ম্যাচ থেকে এটাই পেয়েছে, সাইফ হাসানকে পেয়েছে আরো একবার সেটা নিঃসন্দেহে বলা যায়। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে। সেখানে বাংলাদেশ আসলে কি করে সেটাও পাখির চোখ করে রেখেছে নিশ্চয়ই ক্রিকেট ভক্তরা।
সেই কথাটা না বললেই নয়। বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে ভারতের কাছে হেরে ব্যাকফুটে যেরকম ফ্রন্ট ফুটে এসেছিল শ্রীলঙ্কার বিপক্ষে জিতে, ঠিক তেমনি ব্যাকফুটেও চলে গেল ভারতের বিপক্ষে হেরে। অন্যদিকে পাকিস্তান যেরকম আসলে ব্যাকফুটে চলে গিয়েছিল ভারতের কাছে হেরে, সেই পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে ফ্রন্ট ফুটে চলে এসেছে। সুতরাং ২য় ম্যাচে অর্থাৎ বাংলাদেশের ২য় ম্যাচে পাকিস্তানকে মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। একই সাথে ওই যে ব্যাকফুট, ফ্রন্ট ফুটের যে কথাটা বলছিলাম সেখানে এগিয়ে আছে কিন্তু আসলে পাকিস্তানে। বাংলাদেশ কিছুটা হলেও মানসিক দিক থেকে পিছিয়ে গেছে। কেননা তারা আসলে ওই যে লড়াইয়ের মানসিকতাটা দেখাতে পারেনি। বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা যদি বলি, তারা আসলে লড়াইয়ের মানসিকতাটা দেখাতে পারেনি। একমাত্র সাইফ হাসান ব্যতিক্রম ছিলেন। তবে বাংলাদেশের বোলাররা কিন্তু আসলে লড়াই করেছেন সেটা নিঃসন্দেহে বলা যায় এবং সেটা যদি না বলা হয় তাহলে অবিচার করা হবে। যে কথা বলছিলাম, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে জিততেই হবে যদি সেমিফাইনালে যেতে হয়। সে এবং সেই ম্যাচটা জেতার পরে হিসাব-নিকাশ যাই হোক না কেন, সেই ম্যাচটা জেতার পরেই হিসাব-নিকাশটা হোক। আগে দরকার পাকিস্তানের বিপক্ষে জয়। পাকিস্তানের বিপক্ষে আপনি যদি জিততে পারেন, তাহলে নিশ্চিতভাবেই বাংলাদেশ ফাইনালে যাবে। ফাইনালে কিন্তু যাদের ২ ভারতকেই পাবে। তো যাই হোক, বাংলাদেশ আজকে কেমন খেললো না খেললো সেটা সাইফ হাসানকে বললেই আসলে জিজ্ঞেস করলেই হয়তোবা পাওয়া যাবে। একদিক থেকে তো অন্তত বলাই যায় যে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যে একটা প্রতিযোগিতা চলে ভালো খেলার, সেখানে সাইফ হাসান অনেক দূর এগিয়ে গেছেন সবাইকে ছাড়িয়ে। ধন্যবাদ।